রাজধানীর মালিবাগ রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে হতাহতের ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন। দায়রা ছাড় পাবে না হুঁশিয়ারি মেয়রের। কিরণের সাথে আপনার তার সাথে বাড়ি খেয়েছে, ওই মালের সাথে বাড়ি খাওয়ার পরে উপরে একটা মাল ছিল, ওই মালটা নিচে পড়ে গেছে। সাপোর্টিং থাকলে এটা পড়তে পারতো না, এই রডের টানাটা কাটার সাথে সাথে এটা পড়ে গেছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সক্ষমতা নিয়ে প্রশ্ন, দুর্ঘটনার জন্য দায়িত্বহীনতাকেও দুষছেন বিশেষজ্ঞরা। গত রাতের যে ঘটনাটা সেটা মূলত মেকানিক্যাল ফেলিওর থেকেই হয়েছে। যে গার্ডারটা উঠানো হচ্ছিল সেই গার্ডারটার লোড হয়তোবা সেই ক্রেনটা নিতে পারছিল না। যারা নির্মাণ কাজে লিপ্ত আছে তারা খুব একটা দায়িত্বশীল কাজ করছে বলে মনে হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপ্রাপ্তবয়স্ক আর লাইসেন্সবিহীন চালকের হাতে দেশের 1/3 গাড়ি। বাড়ছে যাত্রীদের জীবনের ঝুঁকি। পুলিশ ও বিআরটি এর উদাসীনতাই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ওজনে কম দিলে জেল জরিমানার বিধান রেখে ওজন ও পরিমাপ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। ব্যবহার করা যাবে না অনুমোদনহীন বাটখারা। ভোক্তা অধিকার সুরক্ষায় করা আইন সম্পর্কে জানেন না বেশিরভাগ মানুষ। এখনো পূরণ হয়নি এ অধিদপ্তর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, বলছে ক্যাব। রাতের আধারে অবৈধ জাল দিয়ে ইলিশের পোনা ধরছে অসাধু জেলেরা। মারা পড়ছে কয়েকশো প্রজাতির মাছের পোনাও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং মার্চেও শীতের তীব্রতায় নাকাল বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। তুষারপাতে বিপর্যস্ত চীন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। কাল তুষার ঝড় আঘাত হানবে নিউ ইয়র্কে। রাজধানীতে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে হতাহতের ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছে এলজিইডি। অন্যদিকে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি কথা জানান। রোববার দিবাগত রাতে রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে 1 জন নিহত ও 2 জন আহত হন। গুরুতর আহত 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার দিবাগত রাত 1:45 নির্মাণাধীন মালিবাগ ফ্লাইওভারে ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে ওঠানোর সময় ছিটকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অবস্থানরত ফ্লাইওভারের ইঞ্জিনিয়ার পলাশ, শাহ সিমেন্ট গ্রুপের ড্রাইভার নুরুন নবী ও নির্মাণ শ্রমিক স্বপন গার্ডারের নিচে চাপা পড়েন। কর্তব্যরত অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। তার সাথে বাড়ি খেয়েছে, আগে একটা মাল ছিল আগে, ঠিক আছে, ওই মালের সাথে বাড়ি খাওয়ার পরে খুব মানে রিস্কের কাজ, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, হয়ে গেছে আর কি। উপরে একটা মাল ছিল, ওই মালটা নিচে পড়ে গেছে। দেখি কি একটা শব্দ পাইলাম, জর্তুবানের মতো পড়লো। সাপোর্টিং দেওয়া নাই, সাপোর্টিং থাকলে এটা পড়তে পারতো না, এই রডের টানাটা কাটার সাথে সাথে এটা পড়ে গেছে। আমি এখানে দাঁড়ানো ছিলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রমিক স্বপন। আহত অন্য 2 জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। পেশেন্টের আপনার ইমার্জেন্সি যে প্রবলেমগুলো ছিল তাকে আমরা লাইফ সেভিং আমরা ট্রিটমেন্ট তাকে দিয়েছি। হ্যাঁ, তাকে ব্লাড দিয়ে থেকে শুরু করে আমরা অক্সিজেন দিয়েছি। পেশেন্টটাকে আমরা তাকে রিসেশন করছি। এখন পেশেন্ট আপনার স্টেবল আছে। গার্ডার ওঠানোর কাজে ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা, বলছে ফায়ার সার্ভিস। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে প্রকৃত কারণ উদ্ঘাটন ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কাউকেও 1 বিন্দু ছাড় দেওয়া হবে না। ফায়ার সার্ভিস কর্মীদের 4 ঘন্টার চেষ্টায় ছিটকে পড়া গার্ডারটি রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় সড়কটির যান চলাচল, সচল হয় বন্ধ থাকা ট্রেন চলাচল। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুমেল, ছিলেন সাইদ খোকনের কথা, তিনি যেটি জানিয়েছেন যে তদন্ত কমিটি এর মধ্যে গঠন করা হয়েছে এলজিইডির পক্ষ থেকে এবং তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে আইনের আওতায় আনা হবে। আর পাশাপাশি একটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে গতকাল রাতে অর্থাৎ ভোর 1:45টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তো এরপর থেকে শুরু করে এখন বেলা 2টা বাজে বেশ কয়েক ঘন্টা সময় পেরিয়ে গেছে, কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু যে ফ্লাইওভারটি নির্মাণ করছে যে কোম্পানি, সেই তমা কনস্ট্রাকশন, তাদের কোনো প্রতিনিধিকে কিন্তু আমরা ঘটনাস্থলে এখনো পর্যন্ত দেখিনি। তো এই ব্যাপারে আমরা মেয়রের কাছেও জানতে চেয়েছিলাম। তো মেয়র সাইদ খোকন যেটি জানিয়েছেন যে তারাও ওই ব্যাপারে খোঁজ খবর করছেন এবং তমা কনস্ট্রাকশনের যদিও কোনো গাফিলতি থাকে সে বিষয়টি তদন্তের আওতায় আসবে, এমনটাই সাইদ খোকন আমাদেরকে জানিয়েছিলেন। আর এছাড়া এই ঘটনায় আপনি জানেন যে একজন মারা গেছেন এবং বাকি দুজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তো আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে যিনি নিহত হয়েছেন তিনি কিন্তু এই ফ্লাইওভার নির্মাণ কাজের সঙ্গে জড়িত ছিলেন না, তিনি পাশের একটি ভবনে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন। তো এখানে রাতে যখন এই গার্ডারগুলো ওঠানো হয় এই উপরে, তো তখন প্রায় হচ্ছে আপনার চুক্তি ভিত্তিতে অস্থায়ীভাবে শ্রমিক নিয়োগ দেওয়া হয় এবং গতকাল রাতে সেরকম একটি নিয়োগই তিনি পেয়েছিলেন এবং তাকে 400 টাকা হাজিরা দেওয়া হবে এমনটাই চুক্তি হয়েছিল এবং সেই ভিত্তিতে তিনি এখানে কাজে এসেছিলেন এবং বিভিন্ন সময় এরকম ভাবে শ্রমিক আশপাশ থেকে নেওয়া হয় এমনটা আমরা কথা বলে জেনেছি। তো সেই কাজ করতে এসেই গতকাল রাতে তিনি দুর্ঘটনায় মারা গেছেন এবং বাকি যে দুজন আহত হয়েছেন, তো সাইদ খোকন জানিয়েছেন যে যিনি নিহত হয়েছেন তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যিনি যে দুজন আহত আছেন তাদেরকেও চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া যায় কিনা সে বিষয়টা বিবেচনা রয়েছে, তেমনটাই মেয়র সাইদ খোকন জানিয়েছেন। আর এই মুহূর্তে আপনি জানেন যে সকাল 7টার পর থেকে যানবাহন চলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া হয়েছিল রাস্তাটি। তো এখনো সেই স্বাভাবিক অবস্থায় রয়েছে, যানবাহন এখানে চলাচল করছে। কিন্তু সকাল থেকে আমরা যেটি দেখেছিলাম যে গার্ডার এখান থেকে পড়ে গেছে, এই খবর শুনে বহুত উৎসুক মানুষজন এখানে জড়ো হয়েছিলেন। তো আমরা দেখছি যে সেই সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু দফায় দফায় মানুষজন এখানে আসছেন, তারা এখানকার যে গার্ডারটি ভেঙে পড়েছে সেই জায়গাটিতে তারা জড়ো হয়েছেন এবং এলাকার লোকজন যেটি বলছেন যে নির্মাণ কাজ যেটি চলছে ফ্লাইওভারে সেটির জন্য একদিকে যেরকম তাদের চলাচলের সমস্যা হচ্ছে, অপরদিকে তারা যেটি বলছেন যে নির্মাণ কাজের কারণে এলাকায় প্রচন্ড ধুলাবালি প্রতিনিয়তই হচ্ছে। তো তারা যেটি দাবি করেছেন যে যত দ্রুত সম্ভব যেন ফ্লাইওভারের নির্মাণ কাজটি শেষ করা হয়। তো মালিবাগ থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সব শেষ খবর। স্বপ্না। দর্শক, মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে গতকাল রাতে যে হতাহতের ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সেখানকার সবশেষ খবরাখবর আমাদের জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশের পরও মগবাজার মৌচাক ফ্লাইওভারে আবারও ঝরল শ্রমিকের প্রাণ। শুধু এই ফ্লাইওভারই নয়, রাজধানীর প্রায় সবগুলো ফ্লাইওভারে এমন নির্মাণ সংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত আহতের ঘটনা বেশ পুরনো। বিশেষজ্ঞরা বলছেন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর অবহেলার কারণেই নির্মাণাধীন ফ্লাইওভারগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। রিপোর্ট আতিকুর রহমান তামালের। 2012 সালের নভেম্বর মাস, মুখ থুবড়ে পড়ে যায় চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার। নিহত হন 15 জন, আহতের সংখ্যা অর্ধশতাধিক। ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী পড়ে নিহতের ঘটনা সবশেষ ঘটল রোববার রাতে। স্থান রাজধানীর মগবাজার মৌচাক ফ্লাইওভার। এই দুই ঘটনার আগে পরে এমন ঘটনা খোদ রাজধানীতে আরও ঘটেছে, তবে এমন মৃত্যুর কোনো পরিসংখ্যান বা বিচারের কথা শোনেনি কেউ। স্বভাবতই প্রশ্ন জাগে নিরাপত্তার সাথে ফ্লাইওভারের মতো এমন অবকাঠামো তৈরির সক্ষমতা প্রতিষ্ঠানগুলোর আছে কিনা। যারা এই নির্মাণ কাজে যুক্ত বা কাজটি করছে তারা খুব একটা দায়িত্ববান ব্যক্তি বলে মনে হয় না, প্রতিষ্ঠান বলে মনে হয় না। দক্ষতার অভাব হয়তো ছিল, কিন্তু সেটা পুষিয়ে যেত যদি তাদের এই ব্যবস্থাপনাটা একটু ভালো হতো। গত বছরের 16ই মার্চ মগবাজার মৌচাক ফ্লাইওভারেই নির্মাণ সামগ্রী পড়ে নিহত হন ইমন নামের এক নির্মাণ শ্রমিক। এ ঘটনায় 26শে মার্চ দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা নিশ্চিতের আদেশ দেন উচ্চ আদালত, কিন্তু তারপরও ঠেকানো গেল না জীবনের অপচয়। যথেষ্ট নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়নি, সাবধানতা অবলম্বন করা হয়নি। এটা নির্মাণের সময় আরো অনেক বেশি সাবধান হওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন নিয়ম অনুযায়ী প্রতি বছর ক্রেনের মতো ভারী যন্ত্রাংশ পরীক্ষা করা উচিত, তবে এর চর্চা আছে কিনা তা নিয়েও সন্দেহ বিস্তর। মেশিনারিগুলো ইউজ হচ্ছে, সেই মেশিনারিগুলোর প্রতি বছর তাদেরকে চেক করতে হবে এবং এই সমস্ত জায়গাতে যেখানে মোর দেন 1000 ওয়ার্কার কাজ করে, যে কনস্ট্রাকশন সাইটে, সেখানে একজন করে সেফটি ইন্সপেক্টর বা সেফটি অপারেটর রাখাটা ম্যান্ডেটরি। বাট আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম কোনো কিছু আসলে নেই। তাদের মতে ঢাকার মতো একটি জনবহুল শহরে গণপরিবহন
উৎসাহিত না করে ছোট গাড়ি বান্ধব এমন ফ্লাইওভারের প্রয়োজনীয়তা নিয়ে অনেক আগেই ভাবা উচিত ছিল। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। কুমিল্লা সিটি নির্বাচনে এবার ভোট দেবেন ৩৮,০০০ নতুন ভোটার। কাছে টানতে মরিয়া প্রার্থীরা। নতুনরাই পাল্টে দিতে পারে হিসেব নিকেশ, বলছেন বিশ্লেষকরা। ওজনে কম দিলে ১ বছর জেল ও ১ লাখ টাকা জরিমানার বিধান রেখে ওজন ও পরিমাপ আইন ২০১৭ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ আইনের আওতায় এখন থেকে আর অনুমোদনহীন বাটখারা ব্যবহার করা যাবে না। কেউ আইন না মানলে জেল ও জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া বৈঠকে বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন ২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সংযুক্ত অনেকগুলো অধ্যাদেশ বাংলায় করে আইনের রূপ দেয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। আইন দ্বারা প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড ওজন বা পরিমাপন বা সংখ্যামান ব্যতীত অন্য কোনো ওজন বা পরিমাপন তৈরি বা উৎপাদন করে, অর্থাৎ নন স্ট্যান্ডার্ড কোনো পরিমাপক বাটখারা টাটখারা যদি কেউ বানায় তাহলে তার শাস্তি হলো অনুরুদ্ধ ১ বছরের কারাদণ্ড অথবা ১ লক্ষ টাকা জরিমানা। যে জরিমানাটা আগে ছিল ১০,০০০ টাকা, সেটা ১ লক্ষ টাকা প্রস্তাব করা হয়েছে। সাবস্টেন্টিভ অপরাধের কোনো পরিবর্তন করা হয় নাই, শুধু আর্থিক শাস্তিগুলোর পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। ভোক্তা অধিকার সুরক্ষায় আইন করা হলেও এখনো বেশিরভাগ মানুষ জানেন না আইনে তাদের অধিকার কিংবা করণীয় সম্পর্কে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের দাবি ৩০% লোক এ ব্যাপারে সচেতন। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, এখনো পূরণ হয়নি এ অধিদপ্তর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ভোক্তা অধিকার নিয়ে মামুন আব্দুল্লাহর ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ভোক্তা অধিকার বলতে একটা আইন আছে, সেই আইনটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? ভোক্তা অধিকার আইন সম্পর্কে আমার অত ভালো জানা নাই, কিন্তু ওরা যখন সপ্তাহ পালন করে তখন দেখি যে না, ভোক্তা অধিকার আইন সম্পর্কে একটা দিবস পালন করা হয়। আয়েশা আক্তার চাকরি করেন রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে। প্রশ্ন ছিল একই ভবনে অবস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে। আমাদের ভিতরে ওইরকম সচেতনতা ফিরে আসছে না, এখনো সচেতন হওয়া উচিত। সাধারণ ক্রেতা যাতে প্রতারণার শিকার না হন এজন্য ২০০৯ সালে করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। ভোক্তাদের অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে ১৫ই মার্চ দিবস পালন করা হয়। তারপরও শুধু কারওয়ান বাজার নয়, রাজধানীর বেশিরভাগ ভোক্তাই জানেন না তার অধিকার ও করণীয় সম্পর্কে। এই আইন সম্পর্কে বিস্তারিত আমরা কিছুই জানি না। সামান্য কিছু ধারণা আছে, পুরোপুরি নেই। এখনো শুনি নেই আর কি, জানিও না। আমি যদি কারো কাছ থেকে শুনি সেটা দেখার চেষ্টা করবো আর কি। শুনেছি যে ভোক্তা অধিকার সংক্রান্ত এই সংক্রান্ত একটা আইন হয়েছে, কিন্তু আসলে আইনটার সংক্রান্ত আমার পুরোপুরি জানা নেই। তবে বর্তমানে প্রায় ৩০% মানুষ এর কার্যক্রম সম্পর্কে জানেন বলে দাবি ভোক্তা অধিদপ্তর মহাপরিচালকের। ম্যাক্সিমাম 30% লোক জানছে বা 29%। এটা বাড়ানোর চেষ্টা করতেছি আমরা। আগে গণশুনানি বছরে 8টা হইতো, এখন আমরা মাসে 4টা করতেছি, এটা আরো বাড়াবো। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা ক্যাবের মতে আইন সম্পর্কে ভোক্তাদের সচেতন করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে অধিদপ্তরের। শুনানি শুধু আপনি এই টিসিবি বিল্ডিং এ 8 তলায় করলে হবে না, আপনি বাজারে যান, আপনি ভোক্তাদের সাথে কথা বলেন, ভোক্তারা কি সমস্যা আছে সেটা জানেন। এখানে ভোক্তা অধিদপ্তর আমরা যে উদ্দেশ্যে করা হয়েছিল আর কি, সেখানে সেই উদ্দেশ্যটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। ভোক্তাদের সুনির্দিষ্ট অন্তত 8টি অধিকারের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। অর্থনীতির ভাষায় আমরা যারা টাকা দিয়ে কোনো পণ্য বা সেবা ক্রয় করছি তারাই ভোক্তা, অথচ অধিকাংশ লোকই জানি না ভোক্তার অধিকার কি। বিশ্লেষকরা বলছেন, ভোক্তার অধিকার সংরক্ষণে একদিকে যেমন এগিয়ে আসতে হবে ভোক্তা অধিদপ্তরকে, অপরদিকে সচেতন হতে হবে আমাদের নিজেদেরকে। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবিরোধী চুক্তি হলে তা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সাথে বিএনপির যোগ সাজশ সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিনদেশী কারা বসেন তা জনগণের কাছে পরিষ্কার করারও আহ্বান জানান তিনি। হাওয়া ভবনে আপনার নাকি বসে থাকতো রয়ের লোকজন, তো এখন তো পাবলিক পারসেপশন আবার অন্যরকম আছে, খোদ
প্রধানমন্ত্রীর বাসভবনেই নাকি লোকজন বসে থাকে, বাইরের লোকজন কারা বসে থাকে আমরা জানি না। এটা ব্যাখ্যা তো তারও দেওয়া উচিত। পারসেপশন যেটাই হয়, তিস্তার পানি এবং অন্যান্য নদীর পানি ছাড়া এই দেশের মানুষ কিন্তু অন্য কোনো চুক্তি মেনে নেবে বলে মনে হয় না। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন যেখানে জড়িত থাকবে, বিশেষ করে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন যেখানে জড়িত থাকবে, সেই ক্ষেত্রে শুধু আমরা নই, গোটা বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। যারা 25শে মার্চ গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। যারা 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করবে না তারা জাতীয় বেঈমান, জাতীয় দুশমন হিসেবে চিহ্নিত হবে জনগণের সামনে, বাংলাদেশের মানুষের কাছে। এই বিএনপি 25শে মার্চ যারা গণহত্যা চালিয়েছিল এই জামাতের সাথে আজকে জোটবদ্ধ। হত্যা মামলার আসামি, গণহত্যার আসামি তারা হচ্ছে এই 20 দলীয় জোটের মধ্যে। 20 দলীয় জোট প্রকৃতপক্ষে একটি জঙ্গি জোট। বাংলাদেশে আইএসের অস্তিত্ব নিয়ে সিঙ্গাপুরের অধ্যাপক যে মতামত দিয়েছেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। বাস্তবে দেশে আইএসের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন পুলিশের আইজি শহীদুল হক। সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে 3 দিন ব্যাপী চলা চিফ অফ পুলিশ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি একথা বলেন। He is not a police officer, he is not a military officer, he does not deals any security issues. He is a professor of university. Bangladesh's প্রেক্ষাপটে, what is the reality on the ground, he does not have any experience on the real issue of the country. এটা জানে না, সে তার মতো সে বলছে। গুলশানে ঘটনার পর আইএস ক্লেম করলো, এরপরে এতগুলি অপারেশন, এত লোক মারা গেল, আইএস ডিড নট কাম টু ক্লেম যে দে আর দ্য মেম্বার্স অফ আইএস। তাকে বলেনি এগুলি, তাদের এইসব প্রোপাগান্ডার কোনো বেজ নাই। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তবে প্রয়োজনে তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন, সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী সহ আরও কয়েকজনকে স্মার্ট কার্ড দেওয়া হয়। এ সময় আগামী জাতীয় নির্বাচনে সব দল যেন অংশগ্রহণ করে সেজন্য নির্বাচনমুখী পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আগামী 16 মার্চ থেকে কোতোয়ালি ও ডবলমুরিং থানার 3টি ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকবে। ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন সে ব্যবস্থা তারা করবেন, আমরা করব। এবং আমাদের নির্বাচন কমিশন থেকেও এটার মনিটরিং হচ্ছে। সেনাবাহিনী আপাতত থাকার আমাদের পরিকল্পনা নেই, এখন প্রয়োজন মনে করি না। যদি প্রয়োজন হয় তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়, সুষ্ঠুভাবে যাতে লোকজন ভোট দিতে পারে এবং একটা নির্বাচনমুখী পরিবেশ তৈরি করা যায় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়ন আর অগ্রগতির প্রত্যাশায় কুমিল্লা সিটি নির্বাচনে এবার ভোট দেবেন 38,000 নতুন ভোটার। বিশ্লেষকরা বলছেন এই তরুণ প্রজন্মের ভোটেই শেষ মুহূর্তে পাল্টে যেতে পারে জয় পরাজয়ের সব হিসেব নিকেশ। বিষয়টি মাথায় রেখেই নতুন ভোটারদের কাছে টানতে মরিয়া প্রধান 2 মেয়র প্রার্থী। কুমিল্লার প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্যের শহর কুমিল্লা। প্রাচীন এই শহরে দীর্ঘকাল ধরেই বসবাস বিভিন্ন ধর্মবর্ণ ও শ্রেণী পেশার মানুষের। সময়ের ফেরে আবারও ভোট এসেছে নগরে। প্রতীক বরাদ্দের পরেই প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠবে চারদিক। এবারের সিটি নির্বাচনে নারী পুরুষ মিলিয়ে মোট ভোটার 2,07,384 জন। এর মধ্যেই নতুন ভোটার রয়েছে প্রায় 38,000। এই নতুন ভোটারদের সিংহভাগই তরুণ প্রজন্মের। জীবনে প্রথমবার ভোট দেওয়ার অনুভূতি অন্যরকম। তাই জনপ্রতিনিধি হয়ে যিনি একটি সুন্দর আগামীর পথ বিনির্মাণ করবেন এমন একজন প্রার্থীকেই ভোট দিতে চান তরুণরা। প্রথম আমি একটা বড় গুরুত্বপূর্ণ ডিসিশনে আমি আমার মতামত প্রকাশ করতে হবে, সেটা আসলে অনেক ডিফারেন্ট একটা অনুভূতি। এমন প্রার্থীকে আমি যাচাই করব যারা কুমিল্লা শহরকে নিয়ে চিন্তা করবে। একটা সুষ্ঠু নির্বাচন হোক, নিজের ভোটটা নিজে সুষ্ঠুভাবে দিতে পারি একজন যোগ্য প্রার্থীকে। এই নির্বাচনে নতুন ভোটাররা ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটি নিঃসন্দেহে সত্য যে এই ভোটারদের রুচি পছন্দ, তারা কি পছন্দ করেন কি করে না, এই জায়গাটি অনেক বেশি তীক্ষ্ণ। এই 38,000 ভোটার, এই নতুন ভোটার এবারের নির্বাচনের অনেক বড় নিয়ামক এবং এরাই নির্ধারণ করবে আসলে
কে প্রার্থী বিজয়ী হবেন, কে তাদের পছন্দের প্রার্থী। তরুণদের ভোট ঝুলিতে ভরে নির্বাচনের বৈতরণী পার হতে কাউন্সিলরদের পাশাপাশি ছক কষছেন প্রধান দুই মেয়র প্রার্থীও। নতুন জেনারেশন তারা তো দেখছে গত 5 বছর তারা দেখছে কুমিল্লার নতুন সিটি কর্পোরেশন হওয়ার পর কি হয়েছে আর 5 বছর কি হয়েছে, এইসব রাস্তাঘাট ছিল না। আমি এটা ডেভেলপ করার চেষ্টা করছি, সুতরাং দেখে তারা তাদের ভোট মূল্যায়ন করবে মনে করি। আসলে আমি তো কুমিল্লারই মেয়ে, যারা নতুন ভোটার ওরা আমাকে চেনে, শহরে আমাকে দেখে, ওদের এই ডিসিশনটা, ওরা যথেষ্ট শিক্ষিত সচেতন, ওরা আশা করি তাদের সঠিক ডিসিশনটাই নিতে পারবে। শুধু প্রতিশ্রুতির বাণী নয়, নতুনদের ভোট পেতে প্রার্থীদের যোগ্যতাও বিবেচ্য হয়ে উঠবে বলে মনে করেন অনেকেই। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, কুমিল্লা। আগামীকাল লক্ষ্মীপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র বিরাজ করছে সাজ সাজ রব। পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, সফরকালে প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প, কমলনগর প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতাল ও লক্ষ্মীপুর যুব প্রশিক্ষণ কেন্দ্র সহ 10টি প্রকল্পের উদ্বোধন এবং 17টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে স্থানীয় স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তিন স্তর বিশিষ্ট আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা প্রণয়ন করেছি। এখানে সাদা পোশাকে থাকবে, গোয়েন্দা নজরদারিতে থাকবে, পাশাপাশি টোটাল স্টেডিয়াম এলাকাটা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। একে তো লাইসেন্স নেই, তার ওপর আবার অপ্রাপ্তবয়স্ক। অবিশ্বাস্য হলেও এমন চালকদের হাতেই ঘুরছে দেশের 1/3 যানবাহনের চাকা। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই যাত্রী বোঝাই গাড়ি নিয়ে তারা ছুটছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। এতে বাড়ছে যাত্রীদের জীবনের ঝুঁকি। বিশেষজ্ঞরা এজন্য পুলিশ ও বিআরটি এর কর্মকর্তাদের উদাসীনতার পাশাপাশি দুষছেন গাড়ির লোভী মালিকদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। গত 6-7 বছরেই দেশে মোট যানবাহন বেড়েছে 2 গুণেরও বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশে এ মুহূর্তে মোট নিবন্ধনকৃত যানবাহন আছে প্রায় 30 লাখ। অথচ এর বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত চালক আছে 20 লাখেরও কম। তাহলে প্রশ্ন আসতেই পারে, বাকি 10 লাখ গাড়ি কারা চালায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় রাস্তায় অনেক বাসেই চালকের সিটে বসে দিব্যি গাড়ি চালাচ্ছে হেল্পাররা, যাদের বেশিরভাগেরই বয়স 15 থেকে 18 বছরের মধ্যে। অথচ আইন অনুযায়ী একজন পেশাদার চালকের বয়স হতে হয় কমপক্ষে 20 বছর, থাকতে হয় বৈধ ড্রাইভিং লাইসেন্স, যার কোনোটি না থাকা সত্ত্বেও গাড়ি ভর্তি যাত্রী নিয়ে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে এসব কিশোর চালকেরা। নাই জমা দিচ্ছি, চালাই দিচ্ছি, লাইসেন্স নেই, চালাচ্ছে। এটা আপনার আমার ওস্তাদে দিয়ে গেছে। লাইসেন্স বর্তমানে নাই, কিন্তু বাড়াইবো, কিছুদিন পর বাড়াইবো। লাইসেন্স মামলা খাওয়া আছে, ডিসি অফিস আছে লাইসেন্স। ওস্তাদ 6 মাস 1 বছর 2 বছর ডিউটি করতে করতে পরে চালানো শিখে। লেগুনার অবস্থা তো আরো ভয়াবহ। সেখানে শিশুরা স্টিয়ারিং এ বসে যাত্রীদের নিয়ে যাচ্ছে শহরের এই মাথা থেকে ও মাথায়। এসব অপ্রাপ্তবয়স্ক চালকদের অনেকের দাবি, টাকা দিলেই নাকি পাওয়া যায় লাইসেন্স সহ রাস্তায় গাড়ি চালানোর অনুমতিও। 17 বয়স, লাইসেন্স নাই, এমনি চালাই লাইসেন্স ছাড়া। লাইসেন্স তো কোনো ড্রাইভারই নেই। কেমন চালানো জানে না? এই সাহায্য বলেছে টাকা পয়সা দিয়ে চালাই। আমরা তো চান্দা দিই 600 টাকা দিই। এটা নেতা করে দিই, নেতারা আবার দেয় পুলিশ করে। আমার জন্ম হয়েছে 1998 সালে। লাইসেন্স করছি দালালের মাধ্যমে। লাইসেন্স করতে লাগে মাত্র 1700 টাকা। ওখানে 10,000 টাকা দিয়ে লাইসেন্স করছি। বিশ্লেষকরা এর জন্য দায়ী করছেন আধুনিক আইন না থাকা এবং যাও বা আছে তা যথাযথ প্রয়োগের অভাবকে। এখন যেটা মনে হচ্ছে হয়তো কোনোভাবে তারা প্রশাসনকে ম্যানেজ করে বা আপনার লুকিয়ে হয়তো তারা গাড়িগুলো চালাচ্ছে। বর্তমানে যে আইনটা রয়েছে সেটা কিন্তু খুবই নগণ্য, একজন 4 মাসের জেল অথবা 500 টাকা জরিমানা, এবং তাও কিন্তু পুরোপুরি দেওয়া হচ্ছে না। আর বিআরটিএ বলছে, আগের চেয়ে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মামলা ও জরিমানার পরিমাণ বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার হারও। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে রাস্তায় নেমে মানুষের জীবনের ক্ষতি করবে, এটা আমরা হতে দিব না। প্রস্তাবিত আইনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে 6 মাস পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানার পরিমাণটা 50,000 টাকা রাখা হয়। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের হাতে গাড়ি দেওয়ার অপরাধে মালিকদেরও আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে।
কলম্বো টেস্টে বাংলাদেশের একাদশ থেকে বাদ মাহমুদুল্লাহ রিয়াদ। 17তম টেস্ট স্মরণীয় করে রাখবে টাইগাররা, বিশ্বাস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। রাতের আঁধারে অবৈধ ঘোপজাল দিয়ে সমুদ্র ও নদীর মোহনায় প্রতিদিন কোটি কোটি ইলিশের পোনা নিধন করছে অসাধু জেলেরা। শুধু ইলিশ নয়, অবৈধ এ জালে মারা পড়ছে কয়েকশো প্রজাতির বিভিন্ন মাছের পোনা। অবৈধ এ কার্যক্রমের কারণে ইলিশ বাড়ানোর লক্ষ্যে সরকারের নানা কর্মসূচির সার্বিক সফলতা নিয়ে সন্দিহান সচেতন মহল। এসএম সিফাতের ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা, বরগুনার প্রধান দুটি নদী সমুদ্রের সাথে মিলেছে এখানে। দুটি মোহনার মাঝের এ চরটিতে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা জুড়ে পুঁতে রাখা হয়েছে গাছের খুঁটি। গভীর রাতে জোয়ারের পানিতে চরটি প্লাবিত হলে ঘোপ নামের সূক্ষ্ম ফাঁসের জাল বেঁধে দেয়া হয় খুঁটির সাথে। জোয়ারের পানি নেমে গেলে বিভিন্ন মাছের সাথে সূক্ষ্ম ফাঁসের এ জালে ধরা পড়ে ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা। ভোরের আলো ফোটার আগেই গোপনে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের ইলিশ ও বিভিন্ন মাছের পোনা বিক্রি করা হয় রুইতার খাল, পদ্মা সহ বেশ কিছু অবৈধ মাছের বাজারে। আর সবকিছু জেনে বুঝেও পেটের তাগিদে এসব অবৈধ কাজ করছেন বলে দাবি জড়িতদের। ইলিশ মাছের বাচ্চা, এরপর ওই বড়তা, এরপর পোমা, তো পেটের টানে ধরি। জোয়ারের সাথে যে আসে তখন যত মাছ আসে সবই আটকা পড়ে, চর শুকিয়ে গেলে ওটা মাটিতে বাইজে মারা যায়। পেট যখন না বাঁচে তখন কোনো মানুষ চুরি করে ডাকাতি করে বদমাশি করে রিজিকের জন্য। এটা আমরা ইচ্ছে করে কেউ ধরিও না, আর ওটার প্রতি আমরা যে ওইটা নষ্ট করবো এরকম আমাদের কারো ইচ্ছেও নাই। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশ গভীর পানির মাছ হলেও পোনা অবস্থায় এরা নদী ও উপকূলের উদ্ভিদকণা খাওয়ার জন্য মোহনায় অবস্থান করে। সচেতন মহল বলছেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণেই হুমকিতে পড়ছে ইলিশ সম্পদ। ছোট ইলিশটা তার বৃদ্ধি প্রাপ্তির জন্য বিভিন্ন রকম পুষ্টি সমৃদ্ধ খাবার পেয়ে থাকে। এই জন্যই মূলত তারা নদীর উপকূলীয় অঞ্চলে বসবাস করে। ঘোপজালটা দিয়ে তার মাছ মেরে ফেলতেছে, যাতে আমাদের এর পরবর্তীতে ইলিশের আর অস্তিত্ব থাকবে না। জেলা প্রশাসক আশ্বাস দেন, উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অবৈধ কারেন্ট জাল বা অন্যান্য যে জালগুলো আছে সেগুলো অপসারণ করে এদেরকে আইনের আওতায় এনে যেন জাটকা নিধন করতে তারা না পারে, এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ডিম ছাড়ার জন্য মা ইলিশ সমুদ্রের লবণ পানি থেকে উঠে নদীর মিঠা পানিতে আসে। ইলিশ পোনাগুলো 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বড় হলে গভীর সমুদ্রে চলে যায়, কিন্তু অবৈধ এ ঘোপ জালের ফলে পোনাগুলো আর সমুদ্রে ফিরতে পারে না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। সক্ষমতার অন্তত 10 গুণ বেশি রোগীর চাপের মুখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শত শত রোগী। প্রতিষ্ঠার পর গত 57 বছরে সক্ষমতা না বাড়লেও রোগী বেড়েই চলেছে। বর্তমানে রোগীদের জন্য নির্ধারিত বেডে যত না রোগী রয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি রোগী দেখা যায় হাসপাতালের মেঝেতে। ওয়ার্ডে স্থান না হওয়ায় করিডোর এমনকি সিঁড়ি ঘরে পর্যন্ত রোগী রাখতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লিফট ব্যবহার না করে সিঁড়ি ডিঙ্গিয়ে নিচ থেকে উপরের দিকে উঠতে গেলে পুরোপুরি বিভ্রান্তিতে পড়তে হবে যে কোনো মানুষকে। হাঁটা চলার কোনো পথ নেই বললে চলে। পুরো করিডোর এবং বারান্দা জুড়ে শত শত রোগী শুয়ে আছে। এর মধ্যে গুরুতর জখমের রোগী যেমন রয়েছে তেমনি রয়েছে স্পর্শকাতর নানা রোগে আক্রান্ত রোগীও। রোগীর সংখ্যা অস্বাভাবিক বেশি হয় চিকিৎসকরা পর্যন্ত ভালোভাবে হাঁটাচলা করতে পারছেন না। অনেক বিভাগে ওয়ার্ডের ভিতরে মেঝেতেও জায়গা হচ্ছে না, আমরা করিডোরে রেখেছি। এখানে আমাদের স্থানের একটা বিরাট অভাব আছে। বৃহত্তর চট্টগ্রামের মানুষের চিকিৎসার জন্য 1960 সালে প্রতিষ্ঠা করা হয় 120 শয্যার এই হাসপাতাল। প্রাথমিকভাবে মাত্র 3টি বিভাগ থাকলেও বর্তমানে 40টি আন্তঃবিভাগের পাশাপাশি রয়েছে 14টি বহির্বিভাগ। আর 1.5 দশক আগে এটির শয্যার সংখ্যা বাড়িয়ে 500 করা হয়। রোগীর বিপরীতে চিকিৎসক এবং নার্সের সংখ্যা কম হয় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। খালি সকালবেলা এসে ওষুধ দিয়ে যায় আর চলে যায়, এই দূর। রাতে 9টা বাজে রোগীটা আনছি, এখন পর্যন্ত একটা ডাক্তারের দৌড়েও দেখলো না এবং কি একটা ওষুধ লিখেও দিল না, কোন ওষুধ না খাওয়াবো বাকি। এই ফাইলটা নিয়ে আমি 5 তলা 5 বার গেছি, 4 তলা 4 বার আসছি, কিন্তু আমার রিলিজ পেপারটা পাইতেছি না, ডাক্তারের সাথে দেখা করতে পারতেছি না। হাসপাতালের বিশেষ করে হৃদরোগ, মেডিসিন, অর্থোপেডিক্স এবং নিউরোসার্জারির মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোর অবস্থা আরো শোচনীয়। আমার ক্যাপাসিটি হচ্ছে যে 3 জন, আমি ম্যানেজ করতেছি 10 জন।
সুতরাং 3 গুণ চাপটা আমার জন্য আনবেয়ারেবল। নগরীর চকবাজার এলাকায় 25 একর জায়গার উপর গড়ে ওঠা হাসপাতালটির 6তলা ভবনটি নির্মাণ করা হয় 1969 সালে। এরপর নতুন করে আর কোনো ভবন হয়নি। দিনে গড়ে 5000 হিসেবে বছরে অন্তত 20 লাখ রোগী চিকিৎসা সেবা নিচ্ছে এই হাসপাতালে। বৃহত্তর চট্টগ্রামের অন্তত 2.5 কোটি রোগীর জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতাল হলো এটি। প্রতিষ্ঠার পর থেকে এখানে রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়েনি রোগী সামাল দেওয়ার সক্ষমতা, যে কারণে প্রকৃত বেড়েছে অন্তত 5 গুণ রোগী থাকছে মাটিতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনমানবহীন নোয়াখালীর ঠ্যাঙ্গারচরটি মানুষের বসবাসের উপযোগী করতে বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার সেন্টার নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। জেলা প্রশাসন বলছে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের সুযোগ না দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানোকেই গুরুত্ব দেওয়া উচিত। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর মোহনায় প্রায় 1 যুগ আগে জেগে ওঠে একটি চর। স্থানীয়দের কাছে এটি পরিচিত ঠ্যাঙ্গারচর নামে। রোহিঙ্গা শরণার্থীদের এই চরে পুনর্বাসনের সিদ্ধান্তের পরপরই এখানে বসবাসের উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত কয়েক বছরে পূর্ব ও দক্ষিণ দিকে বৃদ্ধি পেয়েছে ঠ্যাঙ্গারচরের আকার, কিন্তু উত্তর পশ্চিম পাশে অব্যাহত রয়েছে ভাঙন। বাতান্যা আছে, মহিষ গরু আছে, জালিয়াহারি গাছ গছোয়া কাটে, ওই লার্কিয়ালারা গাছ টাছ কাটে, এরা আর আইয়া যায়। এখানে স্থানীয়ভাবে কে থাকে না। একটা পুলিশ স্টেশন, একটা কোস্ট গার্ড স্টেশন, একটা হেলথ কমপ্লেক্স, এগুলি করে দিলে তারা সেফলি এখানে থাকবে। ঠ্যাঙ্গারচরকে বসবাসের উপযোগী করতে এর চারপাশে বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক নির্মাণের দাবি জানালেন এই চরে যাতায়াতকারী জেলেরা। এখানে থাকতে হইলে আমরা বেড়িবাঁধ করতে হবে, তারপর যদি মানুষের যাতায়াতের চলাইয়ের ব্যবস্থা করতে হবে। কোনো সময় এত নিঞ্জিল নষ্ট হয়ে যাবে বাঁচতে পারি বা সুবিধা অসুবিধা চরের লোক বাজুম, তাহলে ওরা যদি কোনো ক্ষয়ক্ষতি না করে। ঠ্যাঙ্গারচর বসবাসের উপযোগী করতে বনায়ন করা হচ্ছে বলে জানান বন কর্মকর্তা। আর জেলা প্রশাসক বলছেন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা দরকার। তারা যেন সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে না পারে, সেই জন্য একটু আইসোলেটেড এলাকা হলে ভালো হয়। আইন শৃঙ্খলা বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড এদেরও সে এলাকায় তাদেরকে রাখার একটা ব্যবস্থা থাকা প্রয়োজন। 2011 সাল থেকে 4800 একর প্লান্টেশন করেছি, আর ঠ্যাঙ্গারচরের টোটাল এরিয়া আপনার 10,000 একরের কাছাকাছি হবে। এদিকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিতেই গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। সেখানে স্থায়ীভাবে তারা একবার যদি বসতি গ্রহণ করে, সেখান থেকে উৎখাত করতে গেলে তারা ভবিষ্যতে তারা নানা ধরনের সমস্যার সৃষ্টি করবে। স্থানীয় লোকদের সাথে তাদের একটা ক্ল্যাশ হয়ে যেতে পারে যে কোনো সময়। যে অঞ্চলকে থেকে তাদের উৎখাত করা হয়েছে অত্যাচার নিপীড়নের মাধ্যমে, সে অঞ্চলে তাদের পুনর্বাসন করতে হবে। সেই পুনর্বাসনটা এখন ফোকাস হওয়া উচিত। হাতিয়া থেকে 20 কিলোমিটার দূরে ঠ্যাঙ্গারচরের জমির পরিমাণ 10,000 একর। এর মধ্যে 500 একর ভূমি রোহিঙ্গা শরণার্থীদের জন্য বরাদ্দের প্রস্তাব দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন। সময় সংবাদ, নোয়াখালী। বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ প্রায় 25 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাবুর রহমান জানান, আজ থেকে বঙ্গবন্ধু সেতু পরিচালনা কমিটির পরিবর্তন হয়েছে। টোল প্লাজায় সফটওয়্যার পরিবর্তনের কারণে টোল আদায়ে বেশি সময় লাগছে। এতে রাস্তায় যানবাহনের লম্বা লাইন তৈরি হয়েছে। এছাড়া সকাল থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ার সাথে সাথে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দেশের বাইরের খবর। তুরস্কের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করায় ডাচদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। নেদারল্যান্ডসকে আন্তর্জাতিক কূটনীতি শেখানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তুর্কি প্রেসিডেন্টের এ বক্তব্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। প্রেসিডেন্ট এরদোয়ান জার্মানি ও নেদারল্যান্ডসকে নাৎসিবাদী দেশ বলায় এর সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। গণভোটের পক্ষে র্যালি আয়োজনে নিষেধাজ্ঞা ও তুর্কি মন্ত্রীকে প্রচারণা চালানোর অনুমতি না দেওয়ার জের ধরে তুরস্কের সঙ্গে নেদারল্যান্ডসের বিরোধ আরও তিক্ততায় রূপ নিয়েছে। নেদারল্যান্ডসে তুর্কি বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুই দেশের নেতারা। তীব্র সমালোচনা, পাল্টা সমালোচনার পাশাপাশি হুমকি দেন পরস্পরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের।
তুরস্কের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করায় ডাচ সরকারের তীব্র সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন এর জন্য চরম মূল্য দিতে হবে নেদারল্যান্ডসকে। তুরস্ক ডাচ সরকারকে আন্তর্জাতিক কূটনীতি শেখাবে বলেও মন্তব্য করেন তিনি। নেদারল্যান্ডস ইউরোপের অন্য সব দেশের মতো নয়। তারা তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বড় বড় ছপক দেন। তারা আমাদেরও গণতন্ত্র শেখান, কিন্তু তাদের দেশে এটা কি হলো? আমি ভেবেছিলাম নাৎসিবাদ শেষ হয়ে গেছে, কিন্তু তা ছিল ভুল। পশ্চিমে এখনো নাৎসিবাদ রয়ে গেছে। তুর্কি প্রেসিডেন্টের এ বক্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন ডাচ প্রধানমন্ত্রী। নেদারল্যান্ডসের পার্লামেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এমন একটি রাজনৈতিক সমাবেশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি মনে হয় তা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। তুর্কি প্রেসিডেন্ট যা বলেছেন তা কোনোভাবেই গ্রহণ করা যায় না। নেদারল্যান্ডস নিয়ে তিনি একের পর এক যেসব মন্তব্য করে যাচ্ছেন তা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নেদারল্যান্ডস কখনোই আঙ্কারার সঙ্গে খারাপ আচরণ করতে চায় না। অন্য দেশের রাজনৈতিক কর্মসূচির প্রভাবে আমার দেশের মানুষ ভোগান্তির শিকার হবে তা মেনে নেওয়া যায় না। একই দিন নেদারল্যান্ডসকে ফ্যাসিবাদের রাজধানী বলে মন্তব্য করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ কাভুসোগলু। ডাচ সরকার ক্ষমা না চাইলে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেন তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এই মার্চ মাসেও শীতের তীব্রতায় নাকাল বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। শৈত্যপ্রবাহের কবলে পড়ে কাবু ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দারা। একই সঙ্গে তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে চীন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। এদিকে মিনেসোটা ও সাউথ ডাকোটার পর আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে তুষার ঝড় আঘাত হানবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। তুষারের চাদরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার ঘরবাড়ি রাস্তাঘাট। ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় একই দৃশ্য উত্তর ক্যারোলাইনারও। তবে গেল 3 বছরের মধ্যে এই এলাকাটিতে এবারই প্রথম তুষারপাত। ঠান্ডায় জুবুথুবু নিউ ইয়র্কবাসী। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার বছরের সবচেয়ে বড় তুষার ঝড় স্টেলা আঘাত হানবে শহরটিতে। এ সময় ন্যূনতম 12 থেকে 18 ইঞ্চি তুষার রেকর্ড করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে 1960 সালের পর মার্চ মাসে এমন তুষার ঝড়ের রেকর্ড এবারই প্রথম। আর তাই ঝড়ের খবরে মুষড়ে পড়েছেন প্রবাসীরা। এবছর নিউ ইয়র্কে প্রচন্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। বিশেষ করে এমন মার্চ মাসের এমন মুহূর্তে অন্য বছর এমন ঠান্ডা পড়েনি। তো এবছর ঠান্ডা প্রচন্ড পড়ার কারণে আমাদের ব্যবসার যে অবস্থা সেটি বর্তমানে খুব স্লো যাচ্ছে। গত বছর এত ঠান্ডা ছিল না, তো এই বছর তুলনামূলকভাবে বেশি ঠান্ডা পড়তেছে। তো এর ফলে আমাদের জীবনযাত্রার মান দিন দিন আমাদের কষ্টকর হয়ে যাচ্ছে। ভারী তুষারপাতে বেহাল চীনের উত্তর পশ্চিমের গংশু প্রদেশের বিস্তীর্ণ এলাকা। এতে বিড়ম্বনায় স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে চলাচলের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তীব্র শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগে ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দারা। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে অনেকে আগুন পোহাতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে হিমাচল প্রদেশের সিমলা সহ বেশ কিছু সড়কে বরফ জমে থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শিরিন আক্তার, সময় সংবাদ। শততম টেস্ট বাংলাদেশ ক্রিকেট দলের জন্য প্রেরণা। তাই কলম্বোয় বাংলাদেশের শততম টেস্ট নিয়ে দলের বিশেষ পরিকল্পনা আছে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। কলম্বোর স্পোর্টিং উইকেটে ফাস্ট বোলারদের নিয়ে ভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টাইগাররা অভ্যস্ত হয়ে উঠছে বলে জানান বাংলাদেশ দলের এই বোলিং কোচ। বাংলাদেশের শততম টেস্টের অংশ হতে পেরে ক্রিকেটারদের মতো আমিও রোমাঞ্চিত। আমার বিশ্বাস ছেলেরা শততম টেস্ট স্মরণীয় করে রাখবে, তাই আমরা জয়ের জন্যই মাঠে নামবো। ভিন্ন কন্ডিশনেরও দ্রুতই মানিয়ে নিয়েছে। গল টেস্টের ভুল শুধরে পেসারদের আমি বলেছি কলম্বো টেস্টে ধৈর্য ধরে সঠিক জায়গায় বোলিং করতে। গুঞ্জনটাই সত্যি হলো। শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একাদশে ঠাঁই হলো না নিয়মিত মুখ মাহমুদুল্লাহ রিয়াদের। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সেরা একাদশে নেওয়া হচ্ছে না তাতে। ব্যাপারটি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। ফর্মহীনতার কারণে ওয়ানডে ও টি-20 সিরিজেও মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হতে পারে, কারণ দ্রুতই তাকে শ্রীলঙ্কা থেকে দেশে পাঠাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
রিয়াদ এই টেস্টের জন্য হি ইজ নট ইনক্লুডেড আর কি, মানে সিলেকশনের জন্য ইনক্লুডেড না, অর্থাৎ আমাদের 15-16 জন মেম্বার আছে তার মধ্যেও নাই। তো এই জন্যই আসলে রিয়াদকে পাঠিয়ে দেওয়া। কালকে রিয়াদ যদি আমরা ফ্লাইটে টিকিট পাই ইনশাল্লাহ কালকে সকালে রিয়াদ ঢাকা ফিরবে। খেলতে না পারাটা তো কষ্টের, অবশ্যই রিয়াদও কষ্ট পেয়েছে ডেফিনেটলি, বাট আই থিংক হি ইজ ম্যাচুয়ার এনাফ তো এগুলা বোঝার জন্য, এবং মন খারাপ থাকলেও হি ইজ টেক ইট পজিটিভলি। আই থিংক হি উইল বি কাম ব্যাক স্ট্রংলি যখন আমরা ফিরে আসবো ইনশাল্লাহ দলে। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর মালিবাগ রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে হতাহতের ঘটনায় দায়ীরা ছাড় পাবে না, হুঁশিয়ারি মেয়রের। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। অপ্রাপ্তবয়স্ক আর লাইসেন্সবিহীন চালকের হাতে দেশের 1/3 গাড়ি, বাড়ছে যাত্রীদের জীবনের ঝুঁকি। পুলিশ ও বিআরটি এর উদাসীনতাই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ওজনে কম দিলে জেল জরিমানার বিধান রেখে ওজন ও পরিমাপ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। ব্যবহার করা যাবে না অনুমোদনহীন বাটখারা। রাতের আঁধারে অবৈধ জাল দিয়ে ইলিশের পোনা ধরছে অসাধু জেলেরা। মারা পড়ছে কয়েকশো প্রজাতির মাছের পোনাও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং মার্চেও শীতের তীব্রতায় নাকাল বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। তুষারপাতে বিপর্যস্ত চীন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। কাল তুষার ঝড় আঘাত হানবে নিউ ইয়র্কে। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।